ওয়েল তো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনটা মোহামেডান স্পোর্টিং সাপোর্টারদের জন্য ভীষণভাবে একটা বড় ঐতিহাসিক দিন। কারণ আজকের দিনে প্রথমবার মোহামেডান স্পোর্টিং কিন্তু আইএসএল এ জয় পেল। প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েও আইএসএল এ জয় পেল মোহামেডান স্পোর্টিং। তো ইতিহাসের পাতাতে মোহামেডান স্পোর্টিংয়ের এই দিনটা নিশ্চিতভাবেই থাকবে। তো চেন্নাইন এফসির ঘরের মাঠে গিয়ে তাদের 1-0 গোলে হারিয়ে আসাটা এতটা ইজি টাস্ক যে কোনো টিমের কাছে নয়। কারণ এই সিজনে চেন্নাইন এফসি কিন্তু নিজেদের টিমটাকে অনেক বেটার ওয়েতে শেপ দিয়েছে। প্রথম ম্যাচটাতে তারা ওড়িশা এফসির ঘরের মাঠে গিয়ে 3-2 হারিয়েছে। তো ওয়েন কোয়েলের টিমকে আন্দ্রে চার্নিসভের মোহামেডান স্পোর্টিং কিন্তু 1-0 গোলে হারিয়েছে। যে রেজাল্টটা 2-0 শিওর হতে পারতো, যে রেজাল্টটা 3-0 4-0 এই রেজাল্ট অবধিও যেতে পারতো, কারণ পেনাল্টি মিস হয়েছে, গোল্ডেন অপরচুনিটি মিস হয়েছে। বাট স্টিল 1-0 গোল, সেটাই ভ্যালুয়েবল। রেমসাঙ্গার একটা মাত্র গোল এবং সেখানেই মোহামেডান স্পোর্টিং কিন্তু ইতিহাসের পাতাতে নিজেদের নামটাকে তুলে ফেললো। আর সেই ম্যাচটা নিয়ে অবশ্যই কথা বলতে হবে। বাকি বাংলার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়েও এই ভিডিওতে কিছু কথা বলার রয়েছে। অবশ্যই প্রথমে বলবো মোহামেডান স্পোর্টিং আর চেন্নাইন এফসি ম্যাচটা। দেখো, ইন ডিটেলসে যদি বলি তাহলে মেন 4টে পয়েন্ট আজকের ম্যাচ থেকে আমি অন্তত নোট করতে পেরেছি। নাম্বার 1, আন্দ্রে চার্নিসভ শুরু থেকে যে স্ট্র্যাটেজিটা নিয়েছিলেন সেটা হচ্ছে নিজেদের কাছে বল কন্ট্রোল রাখতে হবে এবং যখনই ছোট হলেও সুযোগ পাওয়া যাবে সেটাকে গোলে কনভার্ট করার চেষ্টা করতে হবে। এই কারণে শুরু থেকে কিন্তু মোহামেডান স্পোর্টিং চেন্নাইন এফসি থেকে অনেক বেশি গোল চান্স ক্রিয়েট করতে পেরেছিল, বিগ চান্স ক্রিয়েট করতে পেরেছিল এবং সেখানে মিসও হয়েছে, ওপেন নেট মিস হয়েছে, যেটা অ্যালেক্সিস গোমেজের মতো প্লেয়ার করেছে। তো আমাদের কাছে ভীষণভাবে সারপ্রাইজিং ব্যাপার, ওই গোলটা হয়ে গেলে কিন্তু আরও বেশি গোলে মোহামেডান স্পোর্টিং ম্যাচটা জিততে পারতো। সেকেন্ড যে জিনিসটা আমি অন্তত পক্ষে আজকের ম্যাচ থেকে খুব পরিষ্কারভাবে বলতে পারি মোহামেডান স্পোর্টিংয়ের খেলার নিরিখে এবং টিমের নিরিখে, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং এই সিজনে একটা ঠিক কথা যে হয়তো খুব বেশি এক্সপেন্স করেনি, বিরাট খুব এক্সট্রা খরচা করেনি, কিন্তু ডোমেস্টিক প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে মোহামেডান স্পোর্টিংয়ের একটা ক্লিয়ার ভিশন ছিল, সেটা হচ্ছে ইয়াং এবং কোয়ালিটি ইয়াং প্লেয়ার টিমের মধ্যে রাখবে। কোনোভাবে যারা মোটামুটি কেরিয়ারের প্রায় শেষ লগ্নে রয়েছে, একটা সময় বিরাট বড় নাম ছিল, এখন আর চলে না, বা মার্কেটে ঝরতি পড়তি কিছু প্লেয়ার, এই রকম প্লেয়ার নিয়ে কিন্তু মোহামেডান স্পোর্টিং আইএসএল এ টিম বানায়নি। আই লিগের বেশিরভাগ প্লেয়ারকে ওরা ধরে রেখেছে, ম্যাক্সিমাম প্লেয়াররা নর্থ ইস্টের রিজিয়ন থেকে বিলং করছে এবং খুব ক্লিয়ার ভিশনে বলা হচ্ছে যে ইয়াং প্লেয়ার এবং যাদের মধ্যে কোথাও সেই তাগিদটা রয়েছে যে ভালো খেলে নিজেদেরকে বড় মঞ্চে প্রডিউস করতে হবে, এবং যে প্লেয়াররা এখনও অবধি এই 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 কেরিয়ারটাতে খুব একটা পিক জায়গা থেকে রিচ করেনি, তাদেরকে সেই প্লেসটা দেওয়া, তাদেরকে সেই কোথাও মঞ্চটা তৈরি করে দেওয়া, সেটা কিন্তু মোহামেডান স্পোর্টিং তৈরি করতে পেরেছে। এবং টিম বিল্ড আপের নিরিখে মোহামেডান স্পোর্টিং কিন্তু পরপর 3টে ম্যাচে, প্রথমে ইমপ্রেসিভ পারফরমেন্স, একদম শেষ মুহূর্তে হেরে যাওয়া, তারপরের ম্যাচটা একদম শেষ মুহূর্তে ড্র করা এবং থার্ড ম্যাচে এসে ফাইনালি জয় পাওয়া, এখানে কোথাও যে প্রপার টিম বিল্ড আপ হয়েছে, এটা কিন্তু আলটিমেট মোহামেডান স্পোর্টিংকে মাঠে রেজাল্ট দিচ্ছে। থার্ড যে জিনিসটা অন্ততপক্ষে আজকের ম্যাচের নিরিখে আমি বলতে পারি, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিংয়ের ডিফেন্স আগের দুটো ম্যাচের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়েছে। এবং সব থেকে ক্লিয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যখন কোনো খুব টাফ বল আসছে বা ডেঞ্জারাস বল আসছে, খুব পরিষ্কারভাবে যে কোনো ডিফেন্ডারের পায়ে বল থাকলে নো ননসেন্স ক্লিয়ারেন্স হয়েছে, যেটা আগের ম্যাচগুলোতে আমরা দেখিনি। দেখলে হয়তো ওই একদম লাস্ট মুমেন্টে আমরা ডিভাস্টেটিং রেজাল্ট মোহামেডান স্পোর্টিংয়ের দেখতাম না, যেখানে প্রথম ম্যাচে হয়তো আমরা ড্র দেখতাম, সেকেন্ড ম্যাচে মোহামেডান স্পোর্টিংকে এফসি গোয়াকে আমরা হারাতে দেখতাম, সেটা হয়তো মোহামেডান স্পোর্টিংয়ের রেজাল্ট অনেক বেটার শেপে নিজেদেরকে রাখতে পারতো। কিন্তু ফাইনালি চলো ঠিক আছে, দুটো ম্যাচের পর থার্ড ম্যাচে এসে আন্দ্রে চার্নিসভ তিনি ডিফেন্সটাকে অনেকটা মেরামত করতে পেরেছেন। অ্যান্ড নাম্বার 4, সেটা হচ্ছে প্লেয়ারদের মধ্যে প্রপার কমিউনিকেশন অ্যান্ড কম্বিনেশন। একটা টিম যদি আলটিমেট টিম গেম খেলে, আমি বড় নই, আলটিমেট টিমটা বড়, টিমের জন্য আমাকে কিছু করতে হবে। যতই আমি বড় ক্লাবে খেলি না কেন, এত কোটি কোটি সমর্থক রয়েছে, তাদের চাপটা মাথায় নিয়ে খেলি না কেন, কিন্তু আলটিমেট আমাকে কোথাও যেটা প্রডিউস করতে হবে সেটা টিমের জন্য, এটা প্লেয়াররা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছে। এবং মোটামুটি 90টা মিনিট জুড়ে গোলকিপার থেকে ফরওয়ার্ড অবধি প্রপার কমিউনিকেশন দেখা গেছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মিস্টেক হয়েছে, হয়তো গোলকিপার কল করেছে, ডিফেন্ডাররা ক্লিয়ার করে দিয়েছে, প্রচুর কর্নার
কর্নার হয়েছে, প্রচুর কর্নার পেয়েছে চেন্নাই এনএফসি, কিন্তু আমি তারপরেও বলবো যে প্রপার যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটাকে আন্দ্রি চার্নিসভ কিন্তু সেট আপ করতে পেরেছেন প্লেয়ারদের মধ্যে। অ্যান্ড অবভিয়াসলি কিছু প্লেয়ারের কথা বলতে হয় আলাদা করে, যেমন অবশ্যই মোহামেডান স্পোর্টিংয়ের পদম ছেত্রী বেশ কিছু ভালো ভালো সেভ করেছে, ডিফেন্সে আদিঙ্গা ক্যাপ্টেনের কথা বলতে হয়, জোসেফ আজজাইকে অনেক বেটার লেগেছে, গৌরব বোরা অসাধারণ আজকে পারফরমেন্স করেছে, মাঝ মাঠে অমরজিৎ সিং কিয়াম, হি ওয়াজ দ্য মাস্টার। আজকে যেভাবে মিডফিল্ডকে কন্ট্রোল করেছে মোহামেডান স্পোর্টিং, সেখানে কিন্তু অমরজিৎকে ক্রেডিট দিতে হবে। মির্জালুল কাসিমের মতো প্লেয়ার কিন্তু অনেক বেশি করে ওপরে উঠে এসে খেলতে সাহস পেয়েছে, বা তার পাশাপাশি রেমসাঙ্গার গোলটা ব্রিলিয়ান্ট একটা গোল ছিল। অ্যালেক্সিস গোমেজ, ফ্রাঙ্কা ভীষণভাবে কিন্তু নিজেদের মধ্যে কমিউনিকেট করে ফুটবল খেলেছে। মাখান ছোটে তাকে ভীষণভাবে কিন্তু শার্প লাগছে, ভীষণ ছটপট করছে প্লেয়ারটা মাঠের মধ্যে, প্রচুর ভালো ভালো বল বাড়িয়েছে। অ্যান্ড চেঞ্জে আসা প্লেয়ারদের মধ্যে কিন্তু সিজার লোবি মানজোকি গোল করতে পারতো, আরও একটা গোল করে দিতে পারতো পেনাল্টি থেকে, বাট তার টার্গেটটা ছিল গ্যালারিতে বল পাঠানো, সেই জায়গাতে কিন্তু মোহামেডান স্পোর্টিং 2-0 লিডটা পেল না। বাট ওভারঅল আমি অন্তত বলতে পারি যে মোহামেডান স্পোর্টিং কিন্তু ভীষণভাবে একটা বড় জানান দিল যে আলটিমেট বড় নাম নিয়ে বা বিরাট কিছু ব্যাপার নিয়েও যে সবসময় সব কিছু করা যায় এরকম না। যদি টিমের একটা কোর নিউক্লিয়াস ঠিকঠাক থাকে, যদি ইউথ সেট আপ ঠিকঠাক থাকে, যদি প্রপার প্লেয়ারদের ডেভেলপমেন্ট একটা প্রসিডিওরের মাধ্যমে এগিয়ে আসে, তাহলে ভালো রেজাল্ট আমরা যে কোনো মুহূর্তে এক্সপেক্ট করতে পারি। তো ভীষণভাবে ইম্পর্টেন্ট ডে আজকে মোহামেডান স্পোর্টিংয়ের জন্য, সারা রাতটা তোমরা এনজয় করো। এরপর অবশ্যই ঢুকবো মোহনবাগানের ব্যাপারে। মোহনবাগানের ব্যাপারে আজকে খুব ডিটেলসে কিছু বলার নেই, দু একটা ছোটো ছোটো ইনফরমেশন শেয়ার করার রয়েছে। পরশু দিনকে বেঙ্গালুরু ম্যাচ রয়েছে, এবং সেই ম্যাচের আগে ইম্পর্টেন্ট প্লেয়ারদের মধ্যে অবশ্যই শুধুমাত্র আলবার্তো রড্রিগেজকে কোচ হোসে মলিনা তিনি পাচ্ছেন না, কারণ তাকে নিয়ে রিস্ক নেওয়া হবে না, তাকে কিন্তু বেঙ্গালুরু নিয়ে যাওয়া হচ্ছে না। মেন যেটা টার্গেট রয়েছে যে 2 অক্টোবর ম্যাচে ইরানে ট্রাক্টরের বিরুদ্ধে আলবার্তো রড্রিগেজকে অ্যাভেলেবেল করা। তার আগে যদি তাকে তাড়াহুড়ো করে নামিয়ে দেওয়া হয় পরশু দিনকে, সেই ক্ষেত্রে প্লেয়ারের ঝুঁকি বেড়ে যেতে পারে, চোট বেড়ে যেতে পারে, সেটা কখনোই ম্যানেজমেন্ট কিন্তু রিস্ক নিতে চাইছে না। কারণ মলিনা যেটা টার্গেট যে সেই ম্যাচটাতে তিনি 3 জন বিদেশি ডিফেন্ডারকেই চাইছেন, এবং সম্ভবত এই 3 জন বিদেশি ডিফেন্ডারকে তিনি হয়তো ফার্স্ট 11-এ রাখলেও রাখতে পারেন, অর্থাৎ টম অলরেড, নুনো রেইস, আলবার্তো রড্রিগেজ, এই 3 জনকে দিয়ে তিনি স্টার্ট করাতে পারেন। তো সেই কারণে কিন্তু বেঙ্গালুরু ম্যাচে আলবার্তো রড্রিগেজকে তিনি রাখছেন না, এবং তাকে আবারও কয়েকটা দিনের কিন্তু রেস্ট দেওয়া হচ্ছে। বাকি টিম কিন্তু এই মুহূর্তে পুরোপুরি অ্যাভেলেবেল রয়েছে, কোথাও কোনো চোট আঘাত, বাকি ফিটনেসের কোনো রকম প্রবলেম নেই, কার্ডভার্ট কিছু সমস্যা নেই, প্রত্যেকটা প্লেয়ারই অ্যাভেলেবেল রয়েছে। তো অবশ্যই ঘরের মাঠে লাস্ট ম্যাচে যেভাবে মোহনবাগান কামব্যাক করেছে, যেভাবে নর্থ ইস্টকে হারিয়েছে, বদলা নিয়েছে, তো আবারও একটা বড় চার্জড আপ হয়ে কিন্তু টিম বেঙ্গালুরুতে মাঠে নামবে। দেখা যাক পরশুদিনকে ম্যাচ নিয়ে কালকে অবশ্যই কথা বলা যাবে। আর তার পাশাপাশি অবশ্যই 2 তারিখে যে ইরানে ম্যাচ রয়েছে ট্রাক্টরের বিরুদ্ধে, সেখানে বিদেশি প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি নিয়ে কিন্তু আস্তে আস্তে কিছু ভালো আপডেট বেরিয়ে আসছে, যেখানে শুধুমাত্র অস্ট্রেলিয়ান সিটিজেনশিপে থাকা জেমি ম্যাকলারেন এবং দিমিত্রিয়াস পেত্রাতস, সম্ভবত এই 2 জন প্লেয়ার ইরান নাও যেতে পারে, যেহেতু অস্ট্রেলিয়া থেকে তাদের সিটিজেনদের বারণ করে দেওয়া থাকে। এটা পুরোপুরি প্লেয়ারদের উপর ডিপেন্ড করছে, তারা তাদের দেশের কথা আলটিমেট ফাইনালি শুনবে কি না। তো সেই জায়গাতে হয়তো এই 2 জন প্লেয়ারকে মোহনবাগান মিস করতে পারে। বাকি 5 জন প্লেয়ারের যেহেতু অন্য দেশের সিটিজেনশিপটা প্রাইমারি সিটিজেনশিপ, এই ক্ষেত্রে জেসন কামিংসের কথা বলা ভালো, যেহেতু সে অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের হয়ে খেলেছে, সেখানে সিটিজেনশিপ রয়েছে, বাট তার প্রাইমারি সিটিজেনশিপটা হচ্ছে স্কটল্যান্ডের। সেখানে কিন্তু তার ন্যাশনাল টিমেও খেলা হয়ে গেছিলো, সেটা তার বার্থ ওয়াইজ প্রাইমারি সিটিজেনশিপ, তো সেই ক্ষেত্রে তার যেতে কোথাও বাধা নেই। কিন্তু এই 2 জনের যে মেন সিটিজেনশিপ, সেটা কিন্তু অস্ট্রেলিয়ান রয়েছে। তো এই ক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্ট, জেসন কামিংস, আলবার্তো রড্রিগেজ, টম অলরেড, এবং তার সাথে ডেফিনেটলি নতুন আসা প্লেয়ার নুনো রেইস, এই 5 জনকে পেতে মোহনবাগানের খুব একটা অসুবিধা নেই। এই 5 জনের ইরান যেতেও খুব একটা অসুবিধা নেই। তো দেখা যাক ফাইনালি পেত্রাতস এবং ম্যাকলারেনকে টিমের মধ্যে অ্যাড করতে পারে কিনা মোহনবাগান ম্যানেজমেন্ট, তাহলে অবশ্যই টিমটা কিন্তু আরও বেটার ওয়েতে মাঠে নামতে পারবে, বিশেষ করে অ্যাটাকিং ওয়েতে আরও বেটার ওয়েতে মাঠে নামতে পারবে। দেখা যাক কী হয়। আর এরপর অবশ্যই ঢুকবো ইস্টবেঙ্গলের ব্যাপারে, কারণ ইস্টবেঙ্গলের কালকে ম্যাচ রয়েছে, গোয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে। যতই বলি প্রিভিউ দেবো না, ডেডিকেটেড প্রিভিউ না হলেও ম্যাচের আগে কিছু কথা তো নিশ্চিতভাবেই বলা দরকার। তার সবথেকে বড় রিজন হচ্ছে যে আমরা অলওয়েজ চাই যে বাংলার 3টে টিম এইভাবে স্বাভাবিক ছন্দে খুব ভালোভাবে খেলুক, কিন্তু ইস্টবেঙ্গলের প্রথম 2টো ম্যাচ কিন্তু স্বাভাবিকভাবেই ভালোভাবে স্টার্ট হয়নি, এবং সেখানে কালকের ম্যাচটাতে ইস্টবেঙ্গলের জন্য একটা পাহাড় প্রমাণ চাপের ম্যাচ, এবং অবশ্যই কার্লোস কোয়াদ্রাতের কাছে অনেক প্রশ্নের উত্তর দেওয়ার ম্যাচ। এবং তিনি যেভাবে প্রথম 2টো ম্যাচে টিমকে খেলিয়েছেন, টিম যেভাবে পারফরমেন্স করেছে, এবং আলটিমেট যে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স ইস্টবেঙ্গল জনতা বা যে কোনো ফুটবল ফ্যান পায়নি ইস্টবেঙ্গলের থেকে, সেটা কোথাও কাল
কালকে দুটো পরপর অ্যাওয়ে ম্যাচ থেকে ফিরে এসে ঘরের মাঠে কিন্তু পুষিয়ে দেওয়ার সব রকম সুযোগ রয়েছে কার্লোস কোয়াদ্রাতের কাছে। কিন্তু এই ক্ষেত্রে তার সবথেকে বড় অস্ত্র টিমের সাউল ক্রেসপো কালকের ম্যাচে হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে, কারণ তার ফিভারের একটা আপডেট পাওয়া যাচ্ছে, যদি এখনো অবধি ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি কিছু জানা যায়নি বা প্রেস কনফারেন্স থেকেও খুব ক্লিয়ার কিছু ব্যাপার উঠে আসেনি যে আলটিমেট সাউল ক্রেসপো কালকের ম্যাচে থাকবে না। তার পাশাপাশি মোহাম্মদ রাকিব বা দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস তারাও কিন্তু লাস্ট ট্রেনিং সেশনটা মিস করেছে ডিউ টু সাম ফিটনেস প্রবলেম। তো তাদের অ্যাভেলেবেল যে তারা থাকবে না, তারা যে ম্যাচ খেলবে না এরকম কোনো আপডেট নেই, তারা ম্যাচে হয়তো থাকতে চলেছে। বাদ বাকি কোনো প্লেয়ারের সেইভাবে খুব একটা প্রবলেম নেই। ডিফেন্সও এই মুহূর্তে আগের প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে অনেকটা ইম্প্রুভ করেছিল, বাট সেই ডিফেন্সের ভুলের জন্য গোলও শেষ মুহূর্তে কনসিড করেছিল ইস্টবেঙ্গল। বাট ঠিক আছে, চলো দেখা যাক আলটিমেট কি হয়। মাঝমাঠও স্ট্রং রয়েছে, সাউল না থাকলে সেই ক্ষেত্রে হয়তো মাদি তালালকে অনেকটা এক্সট্রা লোড নিতে হবে, অনেক বেশি করে সেন্ট্রাল মিডফিল্ডে ওয়ার্কলোড নিতে হবে। হয়তো ক্লেইটন সিলভাকে আমরা ডিফারেন্ট কিছু অবতারে দেখতে পারি। দেখা যাক, কালকের ম্যাচটা ভীষণভাবে চ্যালেঞ্জিং ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে, উল্টো দিকে এফসি গোয়ার কাছেও, কারণ তারা প্রথম ম্যাচটাতে লিড নেওয়ার পর জামশেদপুরের কাছে 2-1 গোলে হেরেছিল, আর দ্বিতীয় ম্যাচটা তারা মোহামেডান স্পোর্টিংয়ের কাছে একদম লাস্ট মোমেন্টে কোনো রকমে ম্যাচটা থেকে 1 পয়েন্ট পেয়েছিল। আর দুটো ম্যাচেই কিন্তু গোল স্কোরার কমন, সেটা হচ্ছে আর্মান্দো সাদিকো। তো তার উপরে ভরসা করে আপাতত ম্যানুয়েল মার্কোস রোকা কিন্তু অনেক কিছু এক্সপেক্ট করছেন। টিমটা কিন্তু ভালো রয়েছে, বাট প্রথম দুটো ম্যাচে আশানুরূপ পারফরমেন্স হয়নি। যে দুটো টিম মুখোমুখি হতে চলেছে তারা কিন্তু প্রথম দুটো ম্যাচে জয় পায়নি। একটা টিমের পয়েন্ট কালেকশন 1, একটা টিমের পয়েন্ট কালেকশন 0। তো দুটো টিমের কাছে ভীষণভাবে ফিরে আসার একটা দিন হতে পারে। দুটো টিমই কিন্তু শুরু থেকে চাইবে ম্যাচ জিততে। এফসি গোয়া লাস্ট ম্যাচটা ম্যাচ খেলেছিল মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে, 1-1 গোলে ড্র হয়েছিল শেষ মুহূর্তে, যেটা বললাম যে কোনো রকমের ম্যাচটা বাঁচিয়েছিল। তো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যানুয়েল মার্কোস রোকা কী করেন সেটা হচ্ছে সবচেয়ে বড় দেখার বিষয় হবে। তো কালকের ম্যাচটা নিশ্চিতভাবে আমরা এনজয় করব। প্রেডিক্টেড লাইন আপ নিয়ে যদি বলি তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে গোলে আমার মনে হয় যে কালকের ম্যাচে না দেবজিৎ মজুমদারকে স্টার্ট করানো দরকার। হয়তো প্রভসুকন সিং গিলি করবে, বাট আই উইল পার্সোনালি প্রেফার দেবজিৎ মজুমদার ইন দিস ম্যাচ। যদি ডিফেন্সিভ লাইনের কথা বলি তাহলে অবশ্যই মোহাম্মদ রাকিব যদি ফিট থাকে তাহলে তো রাকিব এই মুহূর্তে কার্লোস কোয়াদ্রাতের নাম্বার 1 চয়েস। লেফট ব্যাকে মার্ক জোতানপুইয়া, দুজন সেন্টার ব্যাকে হিজাজি মাহের এবং তার সাথে আনোয়ার আলী, কারণ হেক্টর ইউজতে প্রথম থেকে একটু স্লথ লেগেছিল, বাট স্টিল অনেকটা ইম্প্রুভড ডিফেন্সিভ লাইন আপ আমরা দেখেছি। যদি হেক্টর ইউজতেও স্টার্ট করে সেই ক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই। তো চলো হেক্টর ইউজতে এবং আনোয়ার আলী তাদেরকেই প্রেডিকশনে দিয়ে রাখলাম। মাঝ মাঠে সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো না থাকলে সেই ক্ষেত্রে হয়তো সৌভিক এবং জিকসেনি পার্টনারশিপ করবে। অ্যাটাকিং মিডফিল্ডে মাদি তালাল, কিন্তু মাদি তালালের উপর অনেকটা লোড থাকবে মিডফিল্ডকে কন্ট্রোল করার জন্য। আপ ফ্রন্টে অবশ্যই আমরা দেখব মহেশ নন্দা এবং তার সাথে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসকে। যেহেতু একজন মিডফিল্ডের প্লেয়ার আনঅ্যাভেলেবেল থাকছে সেই ক্ষেত্রে শুরু থেকে ক্লেইটন সিলভা স্টার্ট করবে না পরবর্তী সময় আসবে তার উপরেও কিন্তু অনেক কিছু ফরমেশন ডিপেন্ড করছে। তো শুরুতে হয়তো 3 জন বিদেশি প্লেয়ার নিয়ে কোচ তিনি স্টার্ট করতে পারেন। দেখা যাক ফাইনালি কি হয়। ম্যাচটা অবশ্যই এনজয় করে তারপর ম্যাচ নিয়ে কথা বলা যাবে, যেমনই ম্যাচের রেজাল্ট হোক না কেন। এই ভিডিওটা এবার এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।